নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমি নবম শ্রেণী বা ক্লাস 9 এর তৃতীয় অধ্যায়ের 3rd চ্যাপ্টারের একটা বিষয়বস্তু, সেটা হচ্ছে কি জার্মানির ঐক্য আন্দোলন। এর আগে তোমাদের আমি ইতালির ঐক্য আন্দোলন নিয়ে বলেছি, ইতালি ইউনিটি মুভমেন্ট নিয়ে। আজকে জার্মানির ইউনিটি মুভমেন্ট বা জার্মানির ঐক্য আন্দোলন নিয়ে আলোচনা করব। আসলে ইতালির মতো জার্মানিতেও কিন্তু অস্ট্রিয়ার যথেষ্ট প্রভাব বা প্রাধান্য ছিল, অস্ট্রিয়া সুপ্রিমেসি ছিল। তো সেইখান থেকে জার্মানিও বেরোতে চেয়েছিল, তাই জার্মানির মধ্যে সেই ঐক্য আন্দোলন হয়েছিল। তা সেই ঐক্য আন্দোলন হওয়ার ক্ষেত্রে প্রথম যে ঘটনাটা হয়েছিল সেটি আগে প্রথমে আলোচনা করব। সেটি হলো কি জোলভেরাইন। জোলভেরাইন হলো একটা জার্মান শুল্ক সংঘ বা জার্মান কাস্টমার ইউনিয়ন। এটা মূলত প্রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা 1819 খ্রিস্টাব্দে একটা শুল্ক সংঘ, যেটা জার্মানে হয়েছিল। মানে প্রাশিয়াই এর নেতৃত্ব দিয়েছিল বা প্রাশিয়া লিডারশিপ করেছিল। আসলে এটি গড়ে তোলা হয়েছিল কেন? এটি গড়ে তোলা হয়েছিল মূলত জার্মানের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলির মধ্যে যাতে বাণিজ্যের ক্ষেত্রে শুল্কের বাধা দূর করে একটা অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, মানে একটা ইউনিফাইড ইকোনমিক সিস্টেম গড়ে তোলা। জার্মানির বিভিন্ন স্টেটগুলোর মধ্যে শুল্ক মানে ট্যারিফের যে বাধা, ট্যারিফটাকে মুক্ত করে একটা অভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বা ইউনিফাইড ইকোনমিক সিস্টেম গড়ে তোলা। এটাই ছিল মূল উদ্দেশ্য এই জোলভেরাইনের বা এই জার্মান শুল্ক সংঘের। এটি মূলত এই শুল্ক সংঘে মোট জার্মানের 17টি রাজ্য প্রাশিয়ার সাথে মিলিত হয়েছিল। 17 স্টেট এই প্রাশিয়ার সঙ্গে তারা হাত মিলিয়েছিল আর কি, এবং এই সংঘটাকে একটা পূর্ণ রূপ দেয় বা একটা সফলতা দেয়, সাকসেস করে আর কি। এই সংঘের মূল উদ্দেশ্য ছিল কি জার্মানের রাজ্যগুলোর মধ্যে যে বাণিজ্য করার সময় যে আভ্যন্তরীণ শুল্ক, ইনল্যান্ড ট্যারিফ, সেইটাকে পুরোপুরি মুক্ত করে দেওয়া বা কর মুক্ত করে দেওয়া, দিয়ে একটা অভিন্ন বাজার তৈরি করা, কমন মার্কেট তৈরি করা। এটাই ছিল মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যে কিন্তু এই সংঘটি যথেষ্ট সফল হয়েছিল। আসলে আমরা বলতে পারি যে এই জার্মান শুল্ক সংঘ বা জোলভেরাইন এটা কিন্তু জার্মানের জাতির মধ্যে অর্থনৈতিক জাতীয়তাবাদ জাগিয়ে তোলে। অর্থনৈতিক জাতীয়তাবাদ, ইকোনমিক যে ন্যাশনালিজম, সেটা কিন্তু রিভাইভ হয় জার্মান জাতির মধ্যে। তারা কিন্তু অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এই শুল্ক সংঘের মাধ্যমে। তাই জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কিন্তু এই জোলভেরাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জোলভেরাইন কিন্তু পথ দেখিয়েছিল। এই শুল্ক সংঘের মাধ্যমে কিন্তু অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার পর কিন্তু জার্মান রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে। পলিটিক্যালি, প্রথমে ইকোনমিক্যালি তারা ইউনাইটেড হয়, তারপর কিন্তু তারা পলিটিক্যালি চেষ্টা করে। আর এই যে রাজনৈতিকভাবে জার্মানে ঐক্য আন্দোলন শুরু হয়েছিল, সেক্ষেত্রে যার ভূমিকা সব থেকে বেশি, তিনি হলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর অটো ভন বিসমার্ক। তিনি প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি কিন্তু এই জার্মানির ঐক্য আন্দোলনে ছিলেন প্রধান স্থপতি বা মেন পিলার। তিনি তার একটা নীতি তিনি গ্রহণ করেছিলেন, যে নীতিকে বলা হয় রক্ত ও লৌহ নীতি বা পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। এই নীতির সাহায্যে তিনি বিভিন্ন যুদ্ধ করে এবং সুকৌশলী কূটনীতি মানে স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি প্রয়োগ করে বা অ্যাপ্লাই করে তিনি জার্মানের যে খণ্ডিত রাজ্য, জার্মানের বিভিন্ন রাজ্যগুলো তো খণ্ড বিখণ্ড হয়েছিল, আলাদা আলাদা ছিল, সেই খণ্ডিত রাজ্যগুলিকে মানে ডিভাইডেড জার্মান স্টেটগুলোকে 1871 সালে 1871 ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা করেন, ইউনাইটেড ভাবে এস্টাবলিশ করেন কে এই অটো ভন বিসমার্ক। আসলে তিনি 1862 সালে প্রাশিয়ার চ্যান্সেলর হন 1862-তে। তারপরে তিনি স্পষ্ট করেন বা ডিক্লেয়ার বলে দেন যে শুধুমাত্র বক্তৃতা দিয়ে বা ভোটাভুটি করে, আগে তো এরকম ভোটিং রাইটের জন্য অনেক বিপ্লব হয়েছে, তাই শুধু ভোটিং রাইট পেলে, ভোট দিলেই জার্মানকে ঐক্যবদ্ধ করা যাবে না, জার্মানকে জার্মানির ইউনিটি আনা যাবে না। তার জন্য কি দরকার?
রক্ত লৌহনীতি, প্রথম হচ্ছে রক্ত, যেটাকে বলছেন তিনি সামরিক শক্তি বৃদ্ধি, সামরিক শক্তি বৃদ্ধি করা দরকার আছে, মিলিটারি পাওয়ারকে ইনক্রিজ করা দরকার আছে, যেটাকে তিনি রক্ত হিসাবে ধরেছেন। আর লৌহ মানে তিনি বলেছেন কি শিল্পোন্নত অস্ত্র, যার মানে শিল্পের উন্নতি করে অস্ত্র তৈরি করা, যে অস্ত্র যুদ্ধের জন্য ব্যবহার হতে পারবে, তাই শিল্পোন্নত অস্ত্র, অ্যাডভান্স ওয়েপন যাকে বলে, সেটাও কিন্তু লৌহ নীতি, লৌহ হিসাবে তিনি বলেছেন। এবং এই নীতির সাহায্যে তিনি চেয়েছিলেন যে জার্মানকে ঐক্যবদ্ধ করতে, জার্মান জাতির মধ্যে ঐক্য মানে একতা আনতে, এটা তার ছিল প্রথম, মানে তিনি এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছিলেন। আসলে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে একটা শক্তিশালী সেনাবাহিনী জার্মানির ঐক্যের প্রধান ভিত্তি, একটা পাওয়ারফুল মিলিটারি বা আর্মি, তারাই কিন্তু জার্মানির ইউনিটের মেন বেস, ভিত্তি আর কি। এবং তার কারণেই তিনি কি করেছিলেন, পার্লামেন্টের কোনো তোয়াক্কা করেননি, পার্লামেন্ট কি বলবে সেসব তিনি তোয়াক্কা না করে, ইগনোর করে তিনি কি করেছিলেন, তিনি সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছিলেন, মিলিটারি বা আর্মিকে শক্তিশালী করার জন্য যে বাজেট দরকার সেটাকে ইনক্রিজ করেছিলেন। এবং এর মাধ্যমে তিনি একটা শক্তিশালী ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাশিয়ান বাহিনীকে সর্বশ্রেষ্ঠ বাহিনী ইউরোপের মধ্যে বা পাওয়ারফুল আর্মি হিসাবে ইউরোপের মধ্যে তিনি তৈরি করেছিলেন। কাদেরকে? প্রাশিয়ান আর্মিকে বা প্রাশিয়ান বাহিনীকে। এবং এই যে তিনি রক্ত ও লৌহনীতি নিয়েছিলেন, তার সাহায্যে তিনি তিনটি যুগান্তকারী যুদ্ধ করেছিলেন, ইপক মেকিং ওয়ার করেছিলেন। সেই তিনটে যুদ্ধ কি কি? প্রথম হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। তিনি ওই যে বললাম, তিনি যুদ্ধর মাধ্যমে তিনি জার্মানকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, তিনি কোনো ওই বক্তৃতা দিয়ে জার্মানকে ঐক্যবদ্ধ করতে চাননি, তিনি বলেন যুদ্ধ করব, যুদ্ধনীতির সাহায্যে করব। তা প্রথম যেটি করেছিলেন তিনি হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। তার আগে আমি বলি যে তিনি রক্ত বলতে তো তোমাদের বললাম সামরিক শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দিয়েছেন, এবং লৌহ বলতে তিনি জার্মানের শিল্প শক্তিকে বুঝিয়েছেন, শিল্প শক্তি, ইন্ডাস্ট্রির যে পাওয়ার, যার মাধ্যমে সেই শিল্পের থেকেই অস্ত্র তৈরি হবে যেটা যুদ্ধে তিনি ব্যবহার করবেন। তাই তিনি জার্মানের দ্রুত শিল্পায়ন ঘটান, মানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটান, এবং তার সঙ্গে সঙ্গে মানে উন্নত রেলওয়ে ব্যবস্থা তৈরি করেন, অ্যাডভান্স রেলওয়ে ট্র্যাক তৈরি করেন, যেটার মাধ্যমে কি হলো, যুদ্ধের জন্য প্রচুর মানে উন্নত অস্ত্র তৈরি হলো, অ্যাডভান্স ওয়েপন তৈরি হলো, এবং সৈন্যদের যাতায়াতের জন্য সুবিধার জন্য রেলপথ তৈরি করাতে যুদ্ধকে মানে সামরিক শক্তি বেড়ে গেল আর কি, মিলিটারি পাওয়ার বেড়ে গেল। এবং এর সাহায্যে তিনি কিন্তু এই তিনটি যুদ্ধ করেছিলেন। প্রথম হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে করেছিলেন, 1864 এ। আসলে জার্মানের দুটো প্রদেশ স্লেজুইক এবং হলস্টেইন, এই দুটো প্রদেশ ছিল, এই দুটো প্রদেশকে কেন্দ্র করে বা এই দুটো রাজ্যকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ হয়, যে যুদ্ধে কিন্তু অস্ট্রিয়াও অংশগ্রহণ করেছিল, শুধু প্রাশিয়াই করেনি, ডেনমার্কের বিরুদ্ধে কিন্তু অস্ট্রিয়াও অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধে কিন্তু ডেনমার্ক পরাজিত হয় এবং প্রাশিয়া তার মাধ্যমে কিন্তু নিজের শক্তি প্রমাণ করে, নিজের পাওয়ারটাকে প্রুফ করে। দ্বিতীয় হচ্ছে অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, 1866, 1866। তিনি মানে এরপরে বিসমার্ক কি করলেন, অস্ট্রিয়ার সঙ্গে মানে প্রাশিয়া অস্ট্রিয়া যুদ্ধ বাঁধান, এবং সেই যুদ্ধেও কিন্তু তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে প্রাশিয়া জিতে যায়, এবং জার্মান কনফেডারেশন যেটা ছিল সেখান থেকে কিন্তু অস্ট্রিয়ার যে প্রভাব একটা ছিল, অস্ট্রিয়ার যে একটা ইম্প্যাক্ট ছিল, সেখান থেকে মুক্ত করে প্রাশিয়াকে শক্তিশালী করে। আর দিয়ে তিনি উত্তর জার্মানি রাজ্যগুলিকে প্রাশিয়ার অধীনে এনে জার্মানির ঐক্যের আন্দোলনের অনেকটা কাজ এগিয়ে দেন আর কি। উত্তর জার্মানি, নর্থ জার্মানির যে স্টেট গুলো ছিল সেগুলোকে প্রাশিয়ার আন্ডারে আনেন, এবং এটা ইউনিটি মুভমেন্টের অনেকটা এগিয়ে দেন। এরপরে কি করেছিলেন, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, যেটা 1870 থেকে 71 সালে হয়েছিল। তিনি দক্ষিণ জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে যাতে নিজের প্রাশিয়ার অধীনে আনার জন্য, উত্তর জার্মানি তো এনেছেন, দক্ষিণ জার্মানির মানে রাজ্যগুলোকেও প্রাশিয়ার অধীনে আনার জন্য তিনি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, এবং এই যুদ্ধে কিন্তু তিনি ফ্রান্সকে পরাজিত করে দেন, এবং দিয়ে তিনি জার্মানির ঐক্য আন্দোলনকে সম্পূর্ণ রূপ দেন, একটা তাকে সাকসেস করেন বা সফল করেন। শুধু তাই না, তিনি শুধু যুদ্ধই করেনি, তিনি কিন্তু সুকৌশলী কূটনীতি প্রয়োগ করেছেন, তিনি স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি অ্যাপ্লাই করে তিনি রাশিয়া এবং ইতালিকে কিন্তু নিরপেক্ষ রেখেছিলেন, নিউট্রাল রেখেছিলেন, যাতে তারা ফ্রান্স বা অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হতে না পারে। এটা কিন্তু কূটনৈতিক কৌশলের সাহায্যে করেছিলেন, একটা সুকৌশলী কূটনীতি প্রয়োগ করেছিলেন এক্ষেত্রে। তো এইসব করে অটোমান বিসমার্ক আসলে যে রক্ত লৌহনীতি নিয়েছিলেন, যে কঠোর রক্ত লৌহনীতি, স্ট্রিক্ট যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, এটা ছিল
তৎকালীন জার্মানির একটা রাজনৈতিক বাস্তবতার সঠিক প্রয়োগ। মানে তখনকার যে জার্মানি যা পলিটিক্যাল সিচুয়েশন ছিল, মানে রাজনৈতিক পরিস্থিতি ছিল, পলিটিক্যাল সিচুয়েশন, সেখানে এই নীতিটা কিন্তু সঠিক প্রয়োগ ছিল, সঠিকভাবে তিনি অ্যাপ্লাই করেছিলেন, এটা ছাড়া সম্ভব হতো না। এবং যার ফলে কিন্তু কি হয়েছিল, 1871 সালে 18ই জানুয়ারি, 1871 এর 18ই জানুয়ারি, 18 জানুয়ারি কি হয়েছিল, ভার্সাই প্রাসাদ, ভার্সাই প্যালেসে আনুষ্ঠানিকভাবে মানে অফিসিয়ালি জার্মানকে ঐক্যবদ্ধ বলে ঘোষণা করা হয়। জার্মানের ইউনিটি, জার্মানকে ইউনাইটেড বলে অ্যানাউন্স করা হয়। এইভাবে কিন্তু অটো ভন বিসমার্ক তার রক্ত ও লৌহনীতির সাহায্যে জার্মানকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই জার্মানের ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই অটো ভন বিসমার্কের ভূমিকা কিন্তু অনস্বীকার্য বা অস্বীকার করা যায় না, তাকে আমাদের স্বীকার করতেই হয়। তো এই বিষয়ে আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি। মোটামুটি তোমাদের আশা করি বোঝাতে পারলাম যে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের কি ভূমিকা ছিল, কিভাবে তিনি জার্মানকে ঐক্যবদ্ধ করেছিলেন, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। বিসমার্কের রক্ত লৌহনীতি কি, সেটাও তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এইখানে আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি, এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। এবং যারা অনেকেই আমার চ্যানেলকে ফলো করো, আমার খুব ভালো লাগে, তাই যারা যারা তোমরা ফলো করো, তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়টির দ্বারা উপকৃত হয়। আমি নবম শ্রেণীর উদ্দেশ্যে বলছি, তোমাদের কিন্তু আমি থরোলি একটা চ্যাপ্টারের, একটা অধ্যায়ের ভালো করে সমস্ত বিষয় আলোচনা করে দিচ্ছি, তাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।